জবটাতে আমাকে ভদ্রভাবে কোম্পানি বিদায় দিয়ে দেয়। ওই সময় আমি বেশ লোনে ছিলাম, 18 লাখ টাকার লোন ছিল আমার। ফ্রিল্যান্সিং সেক্টরটারে আমি বলি যে সমুদ্রে মাছ ধরার মতো একটা ব্যাপার। ফ্রিল্যান্সার যে টাকাটা আনে প্রায় সবাই কিন্তু আনে বৈধ পথে। আমি কাজ না করলেও যাতে আমার টিম কাজ করে, ক্যাপাসিটি লোক থাকে, লোকজন থাকে, লোকবল থাকে, সেই জিনিস আমাকে তৈরি করতে হবে। আমার একটা স্বপ্ন আছে যে আমরা 5,000 মানুষের কর্মসংস্থান করবো, আইটি, সফটওয়্যার এবং ফ্রিল্যান্সিং। আমার একটা চিন্তা ছিল যে বাংলাদেশ যদি উন্নত হয়, আমাদের তো দেশ চলে দুইটা জিনিসে কম বেশি বলতে গেলে এই মুহূর্তে, একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে গার্মেন্টস। তো মৌলিকভাবেই দুইটা। তো গার্মেন্টস যদি দেশ উন্নত হয় তখন তো আর গার্মেন্টস আমাদের থাকবে না, কারণ একটা দেশ উন্নত হওয়া মানে হচ্ছে কি যে ওইখানে চিপ থাকবে না। যেমন চায়নাতে একসময় চিপ লেবার ছিল, তারপরে চায়না একসময় আর চিপ লেবার রাখতে পারে, চায়নাই বরং অন্য দেশকে দিয়ে দেয়, কারণ ওদের দেশে আর চিপ লেবার নেয় ওদের ইকোনমি গ্রো করার সাথে। তো বাংলাদেশে যদি ইকোনমি গ্রো করে তাহলে এত পপুলেশন এরা কাজ করবে কোথায়? গার্মেন্টসের কাজ তো তখন আর বাংলাদেশ এরা করতে পারবে না, কারণ স্বাভাবিকভাবে বাংলাদেশ অনুন্নত থাকলেই গার্মেন্টস বুম করবে। বাট বাংলাদেশ যখন একটা সময় উন্নত হবে তখন বাংলাদেশ তার এই চিপ লেবার বিক্রি করতে পারবে না। আর বাংলাদেশের গার্মেন্টসগুলোর তো মূল সেলিং ফ্যাক্টরটাই চিপ লেবার, এক্সেলেন্স না এখন আনফর্চুনেটলি। তো সেই জায়গাটা থেকে আমি চিন্তা করতাম যদি বাংলাদেশে এরকম অনলাইন গার্মেন্টসের মতো আসতো, যেখানে কোনো আরএমজি সেক্টর না, এটা যে এই ওপেন মার্কেট প্লেস যেরকম ওডেস্ক বলেন বা আপওয়ার্ক বলেন, এরকম যদি একটা বাংলাদেশ ডেস্ক থাকতো যেখানে তোমার যত কাজ আছে অনলাইনে, সেটা তোমার অনলাইন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স লাগবে, তোমার ট্রান্সলেটার লাগবে, তোমার ইউআই ইউএক্স, গ্রাফিক ডিজাইন, লোগো, ওয়েবসাইট, অ্যাপ, যা বলো তুমি খালি পাঠাবা। আমাদের দেশের লোকজন গার্মেন্টস কর্মীর থেকে 5 গুণ 6 গুণ 7 গুণ বেশি বেতন পাবে। তারা শিফটে এসে খালি সারা দিন নাই রাত নাই খালি শিফটে কাজ করবে। তো এই পরিমাণ পপুলেশন আমাদের আছে, তারা জাস্ট চায় যে গ্র্যাজুয়েটই হোক, তারা জাস্ট আসবে, 3 থেকে 6 মাস ট্রেনিং করে ঢুকে যাবে। যে তার 3 থেকে 6 মাস যদি সে যে কোনো একটা ইউআই ইউএক্স ট্রেনিং করে সে ঢুকে যাবে, তারপরে সে বিগিনার লেভেলে কাজ করবে, সেখান থেকে ইন্টারমিডিয়েট, সেখান থেকে, এবং এটার মাধ্যমে হয়তো প্রায় যেটা আপনি আপনার একটা অ্যাসপিরেশনে বলছেন যে মানে লক্ষ মানুষকে পর্যন্ত আসলে বেকারত্ব দূর করা সম্ভব। আপনার কি মনে হয় এই ব্যাপারটাতে? আইটি ফিল্ডটা, যেটা ফ্রিল্যান্সিং ফিল্ডটা, এটাকে আমি অনেক সময় বলি যে এটা হলো সমুদ্রে মাছ ধরার মতো একটা ফিল্ড। সমুদ্রের মধ্যে কিন্তু কতজন মাছ ধরতে গেলো, কত দূরে গেলো, এগুলো কিন্তু ব্যাপার না, কিন্তু প্রত্যেকে কিন্তু 2 দিন 5 দিন 7 দিন থেকে কিন্তু মাছ নিয়ে আসে নৌকা ভরে। তো ফ্রিল্যান্সিং সেক্টরটারে আমি বলি যে সমুদ্রে মাছ ধরার মতো একটা ব্যাপার। এখানে কি পরিমাণ কাজ আছে, কত হাজার ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে কাজ আছে। জাস্ট আপনাকে একটা স্কিল শিখতে হবে, ওই স্কিলটা যেখানে সেল করলে টাকাটা পাওয়া যায়, অথবা যে স্কিলটার মানুষ খুঁজে ওই জায়গাটাতে যেয়ে একটা প্রোফাইল করতে হবে। তারপরে মোটামুটি একটু ফার্স্টের দিকে একটু এফোর্ট দিতে হবে। দেওয়ার পরে আপনি আজ হোক কাল হোক, স্লোলি হোক আর ফাস্টার হোক, আপনি আজ হোক কাল হোক আপনি কাজ পাবেন। আস্তে আস্তে করে আপনার এক্সপার্টাইজটা যখন বৃদ্ধি পাবে, আপনি ওই আপনার স্কিলটাকে ওই ক্লায়েন্টের এক্সপেকটেশন লেভেলে বা তাদের এক্সপেকটেশন হায়ার লেভেলে ডেলিভারি দিতে পারবেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। সো এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিটা আসলে আমরা যতটুকু ইউজ করি বা যতটুকু মনে হয় যে আমাদের দেশে 6 লাখ 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে, এর চেয়ে 1000 গুণ করা সম্ভব এই ইন্ডাস্ট্রিটা কি। তো আমাদের এখানে অলরেডি এই বিপ্লবটা ঘটে যাচ্ছে, আমরা অনেকে বুঝতেছি কিনা জানি না। এই রেমিটেন্সের কথা যেটা বলে, আমার ধারণা ফ্রিল্যান্সাররা গার্মেন্টসের পাশাপাশি সেকেন্ড রেমিটেন্স কন্ট্রিবিউশন ফ্রিল্যান্সাররা করে এই সোসাইটিতে। যদিও অনেকে মনে করে যে এই আমাদের যে বৈদেশিক লেবার আছে তারা বা লেবার ফোর্স থেকে যে টাকাটা আসে মিডল ইস্টের কান্ট্রিগুলো থেকে, এটা বেশি টাকা, কিন্তু আমার ধারণা আমরা দেশ থেকে বসে তার চেয়ে বেশি টাকা ইনকাম করি। কারণ ওই লেবার মান্থলি বেতন পায় $300 $500, আর আমাদের এইখানে একটা ফ্রিল্যান্সার $4,000 $5,000 পর্যন্ত ইনকাম করতে পারে। সো ওই 10টা লেবার 20টা লেবারের কাজ কিন্তু একটা ফ্রিল্যান্সার করে ফেলতে পারে। সো এইটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারগত যে সুবিধাটা দরকার, এটা কিন্তু গভর্নমেন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছে। ইন্টারনেট, একটা ছোট্ট জিনিস বলি, বাইরের যারা মিডল ইস্টের যারা শ্রমিক, তাদের একটা বড় অংশ কিন্তু অবৈধ পথে টাকাটা আনে, তখন হুন্ডিতে আনে। সেটা কিন্তু গভর্নমেন্ট চাইলেও আটকানো খুব ডিফিকাল্ট বাংলাদেশের বর্তমান কনটেক্সটে। কিন্তু একটা ফ্রিল্যান্সার যে টাকাটা আনে, প্রায় সবাই কিন্তু আনে বৈধ পথে, সো ব্যাংকে আসে। সো তারা তো আর এই বিকাশের মাধ্যমে টাকা পাঠায় না স্বাভাবিকভাবে। তো এটাও কিন্তু গভর্নমেন্টের জন্য একটা বড় ব্যাপার। তাই এই যে এই জিনিসটা আমাদের এখন 6 লাখ 6.5 লাখ ফ্রিল্যান্সার কাজ করছে, সবাই হয়তো
ইকুয়ালি আর্ন করতে পারছে না, কম বেশি সবাই কিন্তু আর্ন করছে। তো এইটাকে আপনি 10 টাইমস করতে পারবেন। এটার জন্য ইনফ্রাস্ট্রাকচারগত সুবিধা কিন্তু অলরেডি আছে আমাদের, মানে গভর্নমেন্ট বিদ্যুৎ ট্রান্সফার করছে, ইন্টারনেটটা ইনফ্রাস্ট্রাকচার অনেক স্ট্রং হয়েছে, মানে গ্রামগঞ্জ পর্যন্ত চলে গেছে। তারপরে এই দুইটা জিনিসই কিন্তু আমাদের মূলত লাগে, বিদ্যুৎ আর ইন্টারনেট, সাথে স্কিল, একটা ম্যান পাওয়ার বা ট্রেনিং প্রোগ্রাম, যেগুলোর মাধ্যমে আসলে ওই আপনাকে পরিচয় করে দেবে অনলাইনের সাথে, এই স্কিলটার ডিমান্ড আছে, এটা আপনি কাজ করেন। তো এই জিনিসটা শিখেন, এই জিনিসটার কিন্তু অলরেডি রিসোর্স বা কমিউনিটি অলরেডি ডেভেলপড হয়েছে। এই জন্য কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মতো করে ছোটো ছোটো কম বেশি 50 জন, 10 জন, 30 জন, 50 জন, 100 জন এরকম করে কিন্তু অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেগুলো আসলে একটা রেভলিউশন ভিতরে হচ্ছে, যেটা আমরা বুঝি কিনা আমি জানি না, কিন্তু আমি জানি আমার ফ্রেন্ডরা করতেছে, আমার কমিউনিটির লোকজনকে আমি দেখতেছি, টিম বড় করছে, অফিস বড় করছে, এরকম করে কিন্তু একটা রেভলিউশন হচ্ছে। সো এইটা কিন্তু আমার মনে হচ্ছে যে ফিউচারে বা খুব শীঘ্রই গার্মেন্টসের ব্যবসা আলাদা না করুক, খারাপ হোক, থাকুক, তার পাশাপাশি আমাদের দেশে উন্নত করার জন্য এটা কিন্তু আমাদের নেক্সট সোর্স অফ ইনকাম হবে কান্ট্রির জন্য। সো গভর্নমেন্ট কিন্তু প্রপারলি প্রমোট করছে। এখানে কিছু জায়গায় আরও সহজীকরণের ব্যাপার আছে, ফ্রিল্যান্সারদের ইনকামটা যাতে খুব সহজে আসে, ট্যাক্স না বসে, এই জিনিসগুলো একটু সহজীকরণের ব্যাপার আসবে। একটা বিষয় আপনাকে একটু বোঝার জন্য আমি বলি, ধরেন একটা ফ্রিল্যান্সার, আমি অনেকের সাথে এই ফিল্ডের কথা বলে আমার যেটা একটা প্রশ্ন বা তাদেরও প্রশ্ন, যেটা আমি আপনাকে করতেছি, যেটা আপনি এই সেক্টরের মানুষ, সেটা হচ্ছে গিয়ে যে দুইটা ব্যাপার থাকে। একটা হইলো যে একজন ফ্রিল্যান্সার, সে তো নিজেই আপওয়ার্কে বা ওডেস্কে কাজ করতে পারে, তাহলে আমি মনির ভাইয়ের কাছে কেন আসবো? ইন্ডিভিজুয়াল করলে যে রিওয়ার্ডটা আপনি পাইতেন, এটার সাথে আপনি কম পাইছেন এরকম ফিল না হয়। আপনি কোম্পানি ওয়াইড যেটা বেস্ট করা সম্ভব, সেটা আমরা সবসময় করার চেষ্টা করি আমাদের এমপ্লয়ীদেরকে। সো আপনি বলতে পারেন উই ডেভেলপড এ কালচার, যেটার মাধ্যমে এমপ্লয়িরা দে ফিল সেফ টু ওয়ার্ক উইথ আস। আমরা কাউকে কিন্তু বাউন্ড করি না, কেউ যদি চলে যেতে চায় এনি টাইম সে রিজাইন দিয়ে চলে যেতে পারে 1 মাসের নোটিশ দিয়ে। সো অনেকে চলে গেছে, অনেকে নিজে চেষ্টা করতেছে, আমাদেরকে কপি করে বিজনেস করছে, আমি তাদেরকেও ওয়েলকাম করি। তারা কিন্তু আমার এই সিস্টেম ডেভেলপ করে তারা নিজেরা করুক, আরও 10 জনের কর্মসংস্থান করুক, এটা কিন্তু দেশের জন্য লাভ হচ্ছে, তার জন্য লাভ হচ্ছে, তার ফ্যামিলির জন্য লাভ হচ্ছে, আরও 10 জন মানুষের জন্য লাভ হচ্ছে। সো এটা আমি কিন্তু এনজয় করি। সো আমি ওপেনলি আরেকটা কথা আমার এমপ্লয়ীদেরকে বলি বা আমার লিডারশিপ ফোরামে বলি যে আমি কিন্তু এন্টারপ্রেনার তৈরি করছি, আমি কিন্তু নিজের ব্যবসা করছি না, তোমরা কিন্তু প্রত্যেকজন এক একজন এন্টারপ্রেনার। ফ্রিল্যান্সাররা যখন ইন্ডিভিজুয়ালি কাজ করে তাদের একটা বিপদ হয়, এটা আমি তাদের কাউন্সেলিং করতে গিয়ে আমি জানি, কারণ তাদের মধ্যে অনেকে সেটা হচ্ছে, ধর একটা ফ্রিল্যান্সার 5, 6, 7 বছর কাজ করলো, একাই কাজ করে, 3টা প্রবলেম হয়। একটা হইল সে বুঝতে পারে যে সে যদি কাজ না করে তো শেষ, সে যদি অসুস্থ হয় বা তার যদি কোনো প্রবলেম হয় সে শেষ, খুব তাড়াতাড়ি রেপুটেশনে সে পিছায় যায়। সে যদি একটা প্রবলেম, 2টা প্রবলেম হচ্ছে কখনো কখনো কাজের ফ্লো সমান থাকে না। সো একটা মানুষ তো তার বেতনে একটা অভ্যাস হয়ে যায় স্বাভাবিকভাবে। তো ধরেন 1 মাসে আপনি 1 লাখ, 1 মাসে আপনি 50,000, আরেক মাসে আপনি 25,000 পাইলে আপনার কিন্তু সবসময় মনে হয় আপনার পায়ের নিচে মাটি নেই। এটা হচ্ছে 2 নম্বর বড় প্রবলেম। আর 3 নম্বর যেটা বড় প্রবলেম, সেটা হচ্ছে তার সোশ্যাল স্কিল বা সোশ্যাল লাইফে প্রবলেম হয়। কারণ আমরা তো সোশ্যাল বি, আমি সারাদিন রুমের মধ্যে বসে বসে কম্পিউটার টিপতেছি, আমার রুমেই ঘুমাইতেছি। সো এই জিনিসটা মানুষকে ডিপ্রেসড করে ফেলে, কারণ সেটা রুমের মধ্যে সে ঢুকে আছে। তো এই 3টা জিনিসের ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই ধরনের একটা অর্গানাইজেশনে কাজ করা এবং একসাথে গ্রো করা অনেক ভালো। তখন একজন একজনকে পিক আপ করতে পারে, প্লাস একজন একটা কাজ পারে আরেকজন পায় না, সে জিজ্ঞেস করতে পারে যে ভাই আপনি এটা কেমনে করলেন। আমি যখন একা বসে আছি, বেসিক লেভেলে ইউটিউব ফেসবুকে সবই আছে, কিন্তু অ্যাডভান্স লেভেলে গিয়ে ইউটিউব ফেসবুকে একটা জিনিস খুঁজে বের করা অনেক কঠিন, একটা প্রবলেম। সো সেই জিনিসটা, আচ্ছা ভাই আপনি এটা কেমনে করছেন, আচ্ছা আমি শিখে ফেললাম, আমি আগায় গেলাম। তো এইসব জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনাদের মতো যারা এন্টারপ্রেনার, যারা চমৎকার একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, তাদের সাথে কাজ করাটা অনেক মেক সেন্স করে। হ্যাঁ, কেউ যখন অনেক সিনিয়র হয়ে গেছে তখন কি সে নতুন কোম্পানি খুলবে না কি করবে সেটা হয়তো বা একটা অন্য রকম, এক একজনের ক্ষেত্রে এক এক রকম ডিসিশন বেটার। বাট আমি বলছি যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য ইউটিউব ফেসবুকে বসে বসে গুতায় শেখাটা অনেক সময়, তারা যদি পারে ভালো কথা, বাট তারা যদি না পারে, তাদের বসে না থেকে এই ধরনের একটা অর্গানাইজেশনে জয়েন করা ভালো। আপনার কাছে কখনো কখনো কি মনে হয়েছে যে একদিকে হচ্ছে কি বাংলাদেশের বেকারত্বের একটা অংশ চেষ্টা করে পারতেছে না, বাট আরেকটা অংশ যথেষ্ট চেষ্টা করতেছে না এবং অনেক সময় অনেক বেশি কমপ্লেইন করে? না, ওইরকম আমার কাছে মনে হয় না, কারণ আসলে চেষ্টা করলে তো ফল আসবে ইনশাল্লাহ। এটা আসলে কনফিডেন্সটা হলো বড় বিষয় আর কি। হ্যাঁ,
আর কিছু মানুষ তো কমপ্লেন করা থাকবেই, সব কিছুতেই প্রবলেম থাকে। even আমাদের ফ্যামিলিতে দেখবেন যে আমাদের যদি 5টা ভাই বোন তবে একটা থাকবে ওইরকম যে তার শুধু কমপ্লেন ছাড়া আর কোনো কথা নেই, আবার একটা থাকবে কাউকে কিছু জিজ্ঞেস করেন নিজের পথ নিজে বের করে নিয়ে যাচ্ছে। সো ওইটা সোসাইটিতে সবসময় থাকবে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না এই ইস্যু আছে। কারণ এখানে আসলে যারা ফ্রিল্যান্সিং করার মাইন্ডসেট করে বা এইরকম চ্যালেঞ্জিং ফিল্ডটাতে কাজ করে তারা আসলেই ভিতর থেকে জিনিয়াস বা ভিতর থেকে মানে ব্রেভ একটা পার্সন। কারণ আপনি চিনেন না জানেন না, এরকম একটা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করছেন, আপনি একটা স্কিল সেল করবেন, একটা জব প্রজেক্ট করে দিবেন, একটা কাজ করে দিবেন, সে কিন্তু আপনার চেহারা দেখে না, সে কিন্তু আপনি কি ফ্যামিলি বিলং করেন এটা কিন্তু জানে না, সে কিন্তু টাকাটা দিয়েছে, তার যেটা দরকার সেটা সে রিসিভ করলেই আপনাকে হ্যাপি ফিডব্যাক দিয়ে দেবে বা টাকা দিয়ে দেবে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু আউটপুট কী দিচ্ছেন এটাই ম্যাটার ক্লায়েন্টকে। আপনি তার এক্সপেকটেশন লেভেলের উপরে কিছু ডেলিভারি দিচ্ছেন, সে কিন্তু তার বিজনেসের নিডস ফুলফিল হয়েছে, সে হ্যাপি, তার বিজনেস কমপ্লিট হয়েছে, সে হ্যাপি। সো এই ইন্ডাস্ট্রিতে যারা আসে তারা আপনি বলতে পারেন যে ক্যাপাবল লোকজনই আসে। অনেকে আসবে পারবে না, আমাদের এখানে তো চাকরি করতে গেলে 20 জন ইন্টারনেলে 5 জন ঝরে যায়, আপনাদের প্রতিষ্ঠানও নিশ্চয়ই তাই হয়, হ্যাঁ 5 জন 7 জন ঝরে যায়। তো এইখানেও এটা হবে, এটা নর্মাল একটা বিষয়। কিন্তু এখানে যারা টিকে যাবে তারা কিন্তু আসলে ক্যাপাবল লোকজনই হবে এবং তাদের কিন্তু কমপ্লেন থাকবে না। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।